পাকা আমের এই ভরা মৌসুমে আজকে আমি তৈরি করব পাকা আমের মজাদার চাটনি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, সেই সাথে এত বেশি গরম, পাকা আম দিয়ে রিফ্রেশিং এবং হেলদি কিছু ডেজার্ট আজকে তৈরি করে দেখাবো। আশা করছি প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিগুলো দেখে আসি। ক্রিম ছাড়াই আইসক্রিম তৈরি করব, তাও আবার মাত্র 3টি উপকরণে। ভাবা যায় এত মজা হবে আইসক্রিমটা, মনে হবে আমরা বাইরে থেকে ম্যাঙ্গো আইসক্রিম কিনে এনেছি। এটা যে ঘরে তৈরি করা হয়েছে ক্রিম ছাড়া কেউ বুঝতেই পারবে না। আইসক্রিম খেতে কে না পছন্দ করে, আবার তাও যদি হয় ফ্রেশ পাকা আমের স্বাদে। আর কোনো কথাই হবে না, রেসিপিটি দেখে নিন এবং বাসায় তৈরি করে ফেলুন একদমই ঝামেলা ছাড়া। বিসমিল্লাহ। প্রথমে আমি এখানে নিয়েছি 7 পিস পাউরুটির স্লাইস। 1 লিটার দুধের আইসক্রিম তৈরি করব, এজন্য আমি 7 পিস পাউরুটির স্লাইস নিয়েছি। আপনারা দুধের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিলে পাউরুটির পরিমাণও কমিয়ে বাড়িয়ে নেবেন। পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো রয়েছে ওগুলো আমি কেটে আলাদা করে নিচ্ছি। অবশ্য এগুলো দিয়েও তৈরি করা যাবে, তবে ব্রাউন অংশগুলো থাকলে আইসক্রিমের কালারটা একটু নষ্ট হয়ে যাবে, এজন্য আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। অপেক্ষা করছি দুধের মধ্যে একটি বলক চলে আসা পর্যন্ত। দুধের মধ্যে অলমোস্ট বলক চলে এসেছে। প্যানের তলা ঘেঁষে ঘেঁষে দুধটা এভাবে নেড়ে চেড়ে যেতে হবে, এছাড়া দুধের মিল্ক সলিডটা প্যানের তলায় লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির টুকরোগুলো। একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে চেপে চেপে দিচ্ছি, পাউরুটির সকল টুকরোগুলো যেন দুধটা ভালোভাবে সোক করে নিতে পারে। সেই সাথে আমি নেড়ে চেড়ে এটাকে একটু ঘেঁটে নিচ্ছি। যতটা সম্ভব নেড়ে চেড়ে একদম ঘেঁটে ফেলতে হবে, কোনো পাউরুটির টুকরো যেন শুকনো না থাকে, সম্পূর্ণ দুধ পাউরুটিগুলো যেন সোক করে নেয়। দেখতেই পারছেন নেড়ে চেড়ে ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিতে পারেন। এছাড়াও এর মধ্যে পরবর্তীতে আম ব্যবহার করা হবে, আমেও কিন্তু মিষ্টি থাকে, ওইটা বুঝে চিনিটা অ্যাড করে দিতে হবে। আমি যেটা দিয়েছি এই মিষ্টিটা আমার কাছে পারফেক্ট লেগেছে। ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঘেঁটে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাউরুটির টুকরোগুলো একদমই গলে গেছে এবং দুধটাও খুব ভালোভাবে সোক করে নিয়েছে। এই পর্যায়ে হাঁড়িটি আমি চুলা থেকে নামিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এই মিশ্রণটা কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে আসবে। এখানে নিয়েছি 2টি পাকা আম। আম দুটোকে আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলোকে কেটে নেবেন। আচ্ছা, এখানে একটু বলে দেই, যে পরিমাণে আম এবং লিকুইড দুধ নেওয়া হয়েছে তার জন্য কিন্তু মিডিয়াম সাইজের 2টি আমই যথেষ্ট। এর থেকে বেশি আম এখানে দেওয়া যাবে না, তাহলে আইসক্রিমের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। আমি আটির অংশটা বাদ দিয়ে রেখেছি। 2 সাইড থেকে যে আমের স্লাইসগুলো বের হয়েছে জাস্ট ওগুলোই আমি কেটে কেটে ছোট টুকরো করে নিচ্ছি। এবারে আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে দুধ এবং পাউরুটির যে মিক্সচারটা ঠান্ডা হতে রেখেছিলাম ওইটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবং দেখুন ঘনত্বটা আগের থেকে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সম্পূর্ণ মিশ্রণটা আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো। এখানে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই, জাস্ট এই উপকরণ কয়টিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। দেখতেই পারছেন খুবই সুন্দর একটা পিউরি তৈরি হয়েছে, বা মিশ্রণ যেটাই বলেন না কেন। এর মধ্যে কিন্তু কোনো কিছু লাম্পস বা দলা নেই, একদম স্মুথ একটা টেক্সচার হয়েছে। এবার এই মিশ্রণটিকে আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, যে পাত্রের মধ্যে আমরা আইসক্রিমটা সেট করব আর কি। আমি একটি কাচের পাত্রে নিয়ে নিলাম, আপনারা যে কোনো বাটিতেও আইসক্রিমটা সেট করতে পারবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আমের স্লাইস, আরও দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর কিছু কিশমিশ। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আইসক্রিমটা সেট হওয়ার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। প্রায় 3-4 ঘন্টা পরে আমি বের করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়েছে। আমি একটি আইসক্রিমের স্কুপের সাহায্যে আইসক্রিমটা উঠিয়ে নিচ্ছি। আইসক্রিম স্কুপ লাগানোর সঙ্গে সঙ্গে আইসক্রিমটা উঠে আসছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। টেক্সচারটা আশা করছি আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু একদমই বরফ জমেনি। খুবই ক্রিমি একটা টেক্সচার হয়েছে, তাও আবার কোনো প্রকার ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়াই। আইসক্রিমটা যে শুধু দেখতেই সুন্দর হয়েছে তা না, এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে।
তৈরি হয়ে গেল কোনো প্রকার ক্রিম কনডেন্স মিল্ক ছাড়াই মাত্র 3টি উপকরণে লোভনীয় পাকা আমের আইসক্রিম। রেসিপিটা ফলো করে যারা একবার আইসক্রিমটা বানানো শিখে যাবেন তারা তো আর বাহির থেকে আইসক্রিম কিনেই খেতে চাইবেন না। প্রচণ্ড গরম পড়েছে, সেই সাথে সামনে ঈদও চলে আসছে। ঈদের ডেজার্ট হিসেবেও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। এটা শুধু খেতেই মজা না, এটা অনেক বেশি হেলদি এবং রিফ্রেশিং, যা তৈরি করাটাও খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন খুবই ইজিলি। চলুন রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তোকমা দানা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এই পানিতে তোকমা দানাটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মধ্যে তোকমা দানাটা পানিটা সোক করে নিয়ে ফুলে উঠবে। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড মিল্ক। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম, আর আমি এখানে গরুর খাঁটি দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ অথবা গুঁড়া দুধ পানিতে গুলিয়েও এটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এতে করে খুবই সুন্দর একটা কালারও চলে আসবে এবং দুধটা ঘন হয়ে ক্রিমি টেক্সচার হবে। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। যেহেতু এই ডেজার্টের মধ্যে আমের পিউরি যাবে, আম তো মিষ্টি, এজন্য আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে অ্যাড করে দিবেন। এবারে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে থাকবো। এতক্ষণ কিন্তু চুলাটা অফ ছিল। চুলা জ্বালিয়ে দিয়ে গরম দুধের মধ্যে যদি কাস্টার্ড পাউডারটা অ্যাড করা হতো তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা পুরোই দলা বেঁধে যেত। এজন্য ঠান্ডা অবস্থায় সব কিছু মিশিয়ে নেওয়ার পরে চুলাটাকে জ্বালিয়ে দিতে হবে। অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি জাল করে নিতে থাকবো কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। যেহেতু আমি দুধটা আগে থেকেই জাল করে ঘন করে রেখেছি, এজন্য আমি দুধটা জাল করে খুব একটা বেশি কমিয়ে ফেলবো না। জাস্ট 2 থেকে 3টি বলক উঠে আসলেই চুলা থেকে নামিয়ে নিব। আর দুধটা ঘন করার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন সেম পরিমাণে। দেখতেই পাচ্ছেন জাল করতে করতে দুধটা অনেক বেশি ঘন হয়ে এসেছে। যেহেতু এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয়েছে, ঘন হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এবারে আমি দুধটা চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং নেড়ে চেড়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যতক্ষণ না বাকি প্রিপারেশনগুলো করা হচ্ছে। এরই মধ্যে দুধটা ঠান্ডা হয়ে যাবে, যার ফলে ডেজার্টটা খেতে অনেক বেশি মজা হবে। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা আমি ফুটতে দিয়েছিলাম। যখন পানির মধ্যে এরকম বলক আসতে শুরু করেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাবুদানা। আমি এখানে ছোট সাইজের সাবুদানাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় দানাটাও নিতে পারেন। সাবুদানাটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি, এছাড়া কিন্তু এগুলো দলা বেঁধে যাবে। যেহেতু এটা চিকন দানার সাবুদানা, সেদ্ধ হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে, আর বড় দানার সাবুদানা হলে সময়টা আরও একটু বেশি লাগবে। অনবরত নেড়ে চেড়ে সাবুদানাটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। সাবুদানাগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখতে হবে। সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার পরে অনেকটাই ফুলে যাবে এবং এগুলো কিন্তু স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে এবং ভেতরে জাস্ট হালকা একটু সাদা সাদা বোঝা যাবে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে সাবুদানার এক্সট্রা পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি একটি স্ট্রেনারে রেখে। এরপরে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে সাবুদানাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সাবুদানার মধ্যে যে এক্সট্রা আঠালো ভাবটা রয়েছে ওইটা বের হয়ে একদম ঝরঝরে হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন সাবুদানার দানাগুলো কত বেশি স্বচ্ছ হয়েছে এবং এগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে ফ্রিজ থেকে দুধের মিশ্রণটা নামিয়ে নিয়ে আসলাম। এর মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সাবুদানা। এইদিকে ভিজিয়ে রাখা তোকমা দানাগুলো পানিটা সোক করে নিয়ে খুব ভালোভাবে ফুলে উঠেছে। এই সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ম্যাঙ্গো পিউরি। পাকা আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ কিউব করে কাটা পাকা আমের টুকরো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো বা পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন। এবারে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা এবং ইয়ামি সাবুদানা ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি আপনাকে যে কী প্রশান্তি দিবে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর যারা পাকা আম খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই ডেজার্টটি আরও বেশি মজা লাগবে।
এই ডেজার্টটি অনেক বেশি হেলদি এবং রিফ্রেশিং। এই গরমের জন্য এর থেকে মজার এবং বেস্ট রেসিপি আমার মনে হয় না দ্বিতীয়টি হতে পারে। ডেজার্টটিকে খাওয়ার জন্য আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি, বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, যখন প্রয়োজন মনে হবে বের করে খেয়ে ফেলতে পারবো। এই ডেজার্টটিকে 2 থেকে 3 দিন এইভাবেই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। 100% পিওর এবং অথেন্টিক ফ্রুটিকা যে ঘরেই তৈরি করা যায় এটা কি আপনারা জানেন? আচ্ছা, আমার এই রেসিপিটি দেখার পর আপনাদের আর বাইরে থেকে ফ্রুটিকা কিনতে হবে না। বাচ্চাদের বায়নারা আপনারা ঘরেই পূরণ করতে পারবেন, তাও আবার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বছর জুড়ে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটি পাকা আম নিয়েছি, সাথে নিয়েছি আরও 2টি কাঁচা আম। ফ্রুটিকা বা ফ্রুটো বানানোর জন্য কাঁচা পাকা 2টি আমই কিন্তু লাগবে। ফার্স্টে আমি আমগুলোকে কেটে নিচ্ছি। পাকা আমটা আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আর এই ফ্রুটিকাটা বানানোর জন্য একটু মিষ্টি আম এবং ফ্রেশ আমটা নেওয়ার চেষ্টা করবেন। যে আমের কোনো স্মেল নাই এমন জাতীয় আমটা নেবেন, তাহলে ফ্রুটিকার টেস্টটাও ভালো আসবে এবং স্মেলটাও ভালো আসবে। সম্পূর্ণ পাকা আমটি আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। একইভাবে দেখুন কাঁচা আম দুটোও কিন্তু কিউব করে কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে কেটে নেওয়া কাঁচা পাকা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ নর্মাল ঠান্ডা পানি। এখানে আমের পরিমাপটা বুঝে পানি দিতে হবে। আপনারা আমের পরিমাণ বাড়িয়ে নিলে এখানে পানির পরিমাপটাও বাড়িয়ে দিবেন। পানিটা এমনভাবে দিতে হবে যেন আমের এই মিশ্রণটা লিকুইড ফর্মে থাকে, পানিটা একেবারে টেনে না যায়। এইবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। পাকা আম তো আগে থেকেই নরম রয়েছে, আর কাঁচা আমটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ জাল করে নিতে হবে। চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিব যেন পানিটা খুব বেশি টেনে না যায়। প্রায় 8 থেকে 10 মিনিট জাল করার পরে এখন ঠিক এই অবস্থা। দেখতেই পারছেন কাঁচা আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গলে যেতে শুরু করেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে একটু ঘেটে নিচ্ছি। দেখতেই পারছেন কাঁচা আমেও চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে গলে যাচ্ছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ফ্রুটিকা বা ফ্রুটোর যে অথেন্টিক একটা কালার রয়েছে সেটা আনার জন্য এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন। এখানে যেহেতু পাকা আম ব্যবহার করা হয়েছে হালকা একটু কালার তো আসবে, তবে আমি যেহেতু ভিডিও করছি অথেন্টিক কালারটা আনার জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। ততক্ষণে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। চুলা একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পানি। চিনি এবং পানির রেশিওটা ঠিক এমনই হবে, সমপরিমাণে। আপনারা যদি আমের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে এখানে চিনি এবং পানির পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এবারে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। শিরাটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন এটা জাল করে আর ঘন করার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আগে থেকে জাল করে রাখা আমের মিশ্রণগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এগুলো আমি একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। আমের মধ্যে যে এক্সট্রা আঁশটা রয়েছে ওইটা আলাদা করে ফেলতে হবে, এজন্য ছেঁকে একদম ফ্রেশ আমের পাল্পটা বের করে নিচ্ছি। এই যে দেখুন অতিরিক্ত যে আঁশগুলো বের হয়েছে এগুলো আমি ফেলে দিব। এগুলো থাকলে কিন্তু আমের পিউরিটা সফট হতো না। আপনারা চাইলে মিশ্রণটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও ছেঁকে নিতে পারেন, ওইটা আরও বেশি সুবিধা হবে। দেখতেই পারছেন এখানে একদম ফ্রেশ আমের পাল্পটা পেয়ে গেছে। এটা কিন্তু এখনও বেশ ঘন আছে, একদম পারফেক্ট ফ্রুটিকা বা ফ্রুটোর কনসিস্টেন্সিটা আসেনি। এবার আগে থেকে জাল করে রাখা সুগার সিরাপটা আমি সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তাহলে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো। একদম 100% পিওর ফ্রুটিকা বা ফ্রুটো ঘরে তৈরি করে নিলাম। কত সামান্য উপকরণে দেখতেই পেলেন।
এই ফ্রুটি কাবাব ফ্রুটো জুসটা একটি বোতলে ভরে ডিপ ফ্রিজে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে। সারা বছর আপনারা পাকা আমের জুস খেয়ে উপভোগ করতে পারবেন। বাইরে থেকে ভেজালযুক্ত ফ্রুটি কাবাব ফ্রুটো আর কিনতে হবে না। ঘরে যদি এত সহজে তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই। আর বাচ্চারা যে পরিমাণে এই ফ্রুটি কাবাব ফ্রুটো জুসটা পছন্দ করে তাদের তো যে কোনো টাইমেই বানিয়ে দেওয়া যাবে, কারণ এটা বানাতে কোনো হ্যাসেল নেই, খুবই সহজেই তৈরি করা যায়। আর যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে শুধু শুধু পাকা আমটা না খেয়ে এইভাবে পাকা আমের জুস তৈরি করে খেলে খুবই প্রশান্তি পাওয়া যাবে, কারণ এই জুসটা একদম তাজা পাকা আমের টেস্ট দিবে। খাওয়ার সঙ্গে সঙ্গে মন প্রাণ কলিজা জাস্ট ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রচণ্ড গরম পড়েছে, সেই সাথে সামনে ঈদও চলে আসছে। ঈদে যদি আপনারা ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট তৈরি করতে চান তাহলে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করতে পারেন। তৈরি করা খুবই সহজ এবং খেতে ভীষণই মজা। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে একটি পাকা আম নিয়েছি। আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি আমার সুবিধা মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আমি আমটাকে ঠিক কিউব আকারে কেটে নিচ্ছি, এবং কেটে নেওয়ার পর এই আমের টুকরোগুলোকে একটি ব্লেন্ডারের জারে দিয়ে 1 থেকে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পিউরি তৈরি করে নিব। ব্লেন্ড করার পরে এই আমের পিউরিটা ছেঁকে আমি সরাসরি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। ছেঁকে নেওয়াটা খুবই জরুরি। আমের মধ্যে যদি কোনো আঁশ থেকে থাকে বা অতিরিক্ত কোনো দলা বা লাম্পস থাকে সেটা অবশ্যই আলাদা করে নিতে হবে, এবং সফট একটা পিউরি এখানে লাগবে। এই যে দেখুন, ঠিক এরকম আমি পিউরি তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় পিউরিটা অনেক বেশি ঘন রয়েছে, সেক্ষেত্রে এখানে আপনারা প্রয়োজনে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে পিউরিটা পাতলা করে নিতে পারেন। যেহেতু আম মিষ্টি রয়েছে, এখানে খুব একটা বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, তবুও আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটাই তরল জাতীয় জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানটি আমি চুলায় বসিয়ে দিলাম। চিনিটা গলে গিয়ে কিন্তু এই মিশ্রণটা আরও অনেকটা পাতলা হয়ে এসেছে। এইবারে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে থাকবো। নাড়ানো অফ করা যাবে না, কারণ এখানে আগার আগার পাউডার ব্যবহার করা হয়েছে। নাড়ানো অফ করলে আগার আগারটা প্যানের তলায় লেগে যেতে পারে। আমি এই মিশ্রণের মধ্যে প্রায় 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিয়েছি, কালারটা আরও একটু সুন্দর আসার জন্য। জাল করতে করতে এই পর্যায়ে দেখুন মিশ্রণের মধ্যে বলক চলে আসছে, এবং মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করেছে। সো আর বেশি জাল করব না। মিশ্রণটা চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। মিশ্রণটাকে আমি আবারও ছেঁকে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক পরিমাণে ফ্যানার ক্রিয়েট হয়েছে। এগুলোকে আলাদা করার জন্য মূলত আমি এখানে ছেঁকে নিচ্ছি। পুরো মিশ্রণটা আমি 2টি পাত্রের মধ্যে 2 ভাগে ভাগ করে নিলাম। এবারে পাত্রগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি জেলিটা সেট হওয়ার জন্য। ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই, নর্মাল তাপমাত্রায় মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে আসছি প্রায় আধা ঘন্টা পর। আধা ঘন্টা পরে দেখুন মিশ্রণটা কিন্তু খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। সো আমার আমের জেলিটা রেডি। এবারে আমের জেলিটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আমি জেলির কিউবগুলো খুব একটা বেশি বড় করছি না, আমি মোটামুটি ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। একইভাবে আমি অন্য পাত্রের জেলিটাকেও কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ম্যাঙ্গো জেলি তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এই জেলিগুলো এ পর্যায়েও এমনি থেকেই খেয়ে নেওয়া যায়, খুবই মজা লাগে খেতে। এইবারে আমি যে মোল্ডের মধ্যে পুডিংটাকে সেট করব, ওই মোল্ডের মধ্যে ম্যাঙ্গো জেলিটাকে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো মোল্ড এখানে ব্যবহার করতে পারেন, যে কোনো শেফের। ইনফ্যাক্ট আপনারা মোল্ড ছাড়া বাটিতেও কিন্তু পুডিংটা সেট করতে পারবেন। মোল্ডটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার এবং হাফ কাপ চিনি। চিনিটা আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন। চুলাটা কিন্তু এখনও আমি জ্বালিয়ে দিইনি, চুলাটা অফ আছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে
তারপরে চুলাটাকে আমি অন করে দিচ্ছি। এবারে অনবরত নেড়ে চেড়ে দুধের মধ্যে 2 থেকে 3টি বলক ওঠা পর্যন্ত জাল করে নিব। দুধটা জাল করে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3টি বলক আসলে এনাফ। আমি এই পর্যায়ে এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন, এতে কোনো টেস্টের হেরফের হবে না। আমি জাস্ট কালারের জন্য এখানে ব্যবহার করলাম। দুধের মধ্যে বলক চলে এসেছে, দুধটা জাল করে আর বেশি ঘন করবার কোনো প্রয়োজন নেই। দুধটা চুলা থেকে নামিয়ে অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে গরম দুধটাই আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। একটি স্প্যাচুলার সাহায্যে জেলোগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি যেন নিচে পর্যন্ত দুধটা খুব ভালোভাবে পৌঁছাতে পারে। এবারে এই মোলটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে মোলটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এটা আপনাদের মোল্ড আউট করে দেখাবো। সেই সাথে ডেজার্টটা অনেক বেশি ঠান্ডাও হবে, যার ফলে খেতে বেশি মজা লাগবে। ফিরে আসলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর। পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করার আগে নাইফ দিয়ে আমি মোল্ডের 4 সাইড থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে খুবই সহজেই মোল্ড আউট করা যাবে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন পুডিংটা কত বেশি সুন্দরভাবে জমেছে এবং দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। আমি কিছু সুগার বল দিয়ে উপরটা একটু ডেকোরেশন করে নিচ্ছি, এতে করে পুডিংটা দেখতে আরও বেশি লোভনীয় লাগবে। মাশাআল্লাহ, দেখেই কত লোভনীয় লাগছে, তাই না? এবার তাহলে আপনাদের পুডিংটা কেটে দেখাই। দেখতেই পারছেন পুডিংটা যেমন সুন্দর জমেছে, দেখতেও তেমনই লোভনীয় হয়েছে। এইভাবে আপনারা পুডিংটা যার সামনেই সার্ভ করবেন সে তো পুরাই খুশি হয়ে যাবে। সামনে যেহেতু ঈদ চলে আসছে, ভিন্ন কিছু ডেজার্ট ট্রাই করতে চাইলে এটা অবশ্যই বানাবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।